অসত্য তথ্য প্রতিরোধের তাগিদ প্রধানমন্ত্রীর, গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান। পুরোপুরি স্বস্তি না ফেরা পর্যন্ত চলবে কারফিউ, এখনই খুলছে না শিক্ষা প্রতিষ্ঠান। স্থবিরতা কাটিয়ে ঘুরে দাঁড়াচ্ছে পোশাক কারখানা, সর্বোচ্চ সক্ষমতা ব্যবহারের আশাবাদ। শুনছিলেন ফর সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ সকাল 9টার 21 সংবাদে আপনাদের সাথে আছি মহিমা পলি। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/21-online। সংবাদ আরও থাকছে। সাংবাদিক ও লেখক বেবি মওদুদের 10ম প্রয়াণ দিবস। ক্ষমতাবৃত্তের কেন্দ্রে থেকেও তিনি ছিলেন লোভ আর স্বার্থের ঊর্ধ্বে। যারা দেশের আর্থ-সামাজিক উন্নয়নকে ধ্বংস করেছে, গণমানুষের সম্পদ নষ্ট করেছে, তাদের বিরুদ্ধে জনগণকেই রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বহির্বিশ্বে যেসব অসত্য তথ্য প্রচার হচ্ছে তা প্রতিরোধে দেশের গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা রাখার তাগিদ দিয়েছেন সরকার প্রধান। প্রণব চক্রবর্তী রিপোর্ট। প্রধানমন্ত্রীর কার্যালয়ে এডিটর্স গিল্ডের উদ্যোগে গণমাধ্যম সম্পাদকদের সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতবিনিময়। রাষ্ট্রের 3টি স্তম্ভকে অকেজো করে 4র্থ স্তম্ভ গণমাধ্যমকে অকেজো করতে হবে। তার মানে হচ্ছে পুরো বিষয়টা যদি নাটশেলে বলি, তাদের পুরো টার্গেট ছিল রাষ্ট্রকে অকেজো প্রমাণ করা। উঠে আসে সাম্প্রতিক পরিস্থিতিতে গেল কয়েকদিনের সহিংসতার ভয়াবহতা। আমাদের এখন দায়িত্ব হচ্ছে এই পুরো পরিস্থিতিটাকে মূল্যায়ন করে আমরা যেন একসঙ্গে একত্রিতভাবে একটা ঐক্যবদ্ধ ভূমিকা পালন করতে পারি। নেক্সট টাইম এই ধরনের ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য আমার মনে হয় আমাদের আত্মসমালোচনা এবং এগুলো একটু মূল্যায়ন করা দরকার। বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, সব হারিয়ে দেশে ফিরে যে দেশের উন্নয়ন করতে চেয়েছিলেন তা নষ্ট করলো একটি চক্র। আমরা স্বাধীনতা নিচ্ছি, সেই স্বাধীনতা তো বিফল হতে পারবে না। অন্তত আমার দেশের মানুষ মাথা উঁচু করে বিশ্বে চলবে, আমি সবসময় সেটাই চেয়েছি এবং আমি যে কথা দিয়েছি সে কথা আমি রেখেছি, আমি তা করতে পেরেছি। আজকে কেউ কুড়ে ঘরে বাস করে না। অন্তত এটুকু বলতে পারি যে যতক্ষণ আছি সেই মানুষের যাতে কষ্ট না হয় এ ব্যাপারে আমার যা করণীয় আমি করে যাব। তাতে যে কে গালি দিল আর কে সুনাম করলো ওটা নিয়ে চিন্তা করি না। দেশের এত অর্জন যেন বিফলে না যায় সেজন্য দেশবাসীকে সজাগ থাকার আহ্বান জানান সরকার প্রধান। সমস্ত বাংলাদেশ থেকে শিবির, জামাত এরা কিন্তু ঢুকে আসছে, সাথে সাথে ছাত্র দলেরও ক্যাডাররা কিন্তু সক্রিয় ছিল, কারণ যতগুলি ঘটনা ঘটছে এরাও কিন্তু সম্পৃক্ত। তখনও কোনো লাশ পড়ে নাই, কিন্তু স্টেট ডিপার্টমেন্টের বক্তব্য এসে গেল যে 2টি লাশ পড়েছে। তো লাশের খবর তাদের কে দিল? তাহলে লাশ ফেলার নির্দেশটা কে দিয়েছিল? যে যারা এই ধরনের দেশের সর্বনাশটা করলো, যারা আজকে গণমানুষের আর্থসামাজিক উন্নতির জন্য, তাদের আয় বৃদ্ধি, তাদের চলাচল সুন্দর, তাদের জীবন মান উন্নত করবার জন্য যতগুলি স্থাপনা তৈরি করেছে সবগুলিতেই তারা আঘাত করেছে, সবগুলি তারা ভেঙে দিয়েছে। তাহলে ক্ষতিটা কার? নিশ্চয়ই জনগণের। এখানে তো জনগণকেই রুখে দাঁড়াতে হবে। বহির্বিশ্বে যেসব অসত্য তথ্য ও গুজব প্রচার হচ্ছে তা প্রতিরোধে দেশের গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা রাখার তাগিদ দেন প্রধানমন্ত্রী। আবার কতগুলি রক্ত ঝরলো, যেটা কখনো আমার কাম্য ছিল না। হ্যাঁ, এখন ডিজিটাল বাংলাদেশ করেছি, তার সুফল মানুষ পেয়েছে, কুফল মানুষ পেল। আপনাদের কাছে যার যতটুকু তথ্য দিয়ে আপনার এটা আপনাদেরকে ব্যাপকভাবে প্রচার করতে হবে, জনবার্তা সৃষ্টি করতে হবে এবং মানুষের সঠিক যে জানতে পারে সেইভাবে সংবাদগুলি পরিবেশন করা। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। জনমনে পুরোপুরি স্বস্তি না ফেরা পর্যন্ত কারফিউ চলবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। তবে আগামী 3-4 দিনের মধ্যে সবকিছু নিয়ন্ত্রণে আসবে বলেও আশাবাদী মন্ত্রী। আর শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী জানিয়েছেন, শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার মতো স্বাভাবিক পরিস্থিতি এখনো তৈরি হয়নি। বিস্তারিত জানাচ্ছেন ফারজানা শোভা।
কোটা সংস্কার আন্দোলনে ভর করে ঘটে যাওয়া সহিংসতা অনেকটা নিয়ন্ত্রণে আসায় 5 দিন পর খুলেছে সচিবালয়। দায়িত্ব পালনে গিয়ে দুর্বৃত্তদের হামলায় নিহত 3 জন পুলিশ ও একজন আনসার সদস্যের পরিবারের সঙ্গে সকালে মন্ত্রণালয়ে সাক্ষাৎ করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। নিহতদের প্রত্যেক পরিবারকে সরকারের দেয়া 2 লাখ টাকা নগদ ও 8 লাখ টাকার সঞ্চয়পত্র এবং পুলিশের পক্ষ থেকে 5 লাখ টাকার চেক হস্তান্তর করেন তিনি। পরে সাংবাদিকদের স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যে কোনো পরিস্থিতিতে জনগণের পাশে আছে সরকার। খুব দ্রুত স্বাভাবিক অবস্থায় ফেরারও আশ্বাস তার। আমরা আশা করি এই যে মানে জঙ্গির উত্থান, এই সন্ত্রাসীদের উত্থান এবং বিএনপি জামাতের এই চক্র আমরা মানে ইতিমধ্যেই আমরা কন্ট্রোল করে নিয়ে আসছি। আমরা আগামী 2-4 দিনের মধ্যে আমরা আশা করি এগুলি সবই কন্ট্রোল করে নিয়ে আসব, কারণ দেশের মানুষ এটা পছন্দ করছে না। সেনাবাহিনী কাজ শেষ হলে দেশে যখন পরিবেশ ঠিক হয়ে যাবে, সেনাবাহিনী তাদের কাজে চলে যাবে এবং কারফিউ এবং আবারও মানে কারফিউ উইথড্র হবে এবং জনজীবন আবারও স্বাভাবিক গতিতে চলবে। আমরা যত তাড়াতাড়ি পারি সেটি ব্যবস্থা করার জন্য আমরা কাজ করছি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সহিংসতা ও হতাহতের ঘটনায় বেশ কিছু মামলা হয়েছে, তবে নিহতের সংখ্যা এখনই সুনির্দিষ্ট করে বলা সম্ভব নয়। সবাইকে চিহ্নিত করব। আমরা তো বলেছি এই ধরনের অরাজকতা আমরা মানে যাতে বন্ধ হয় তার ব্যবস্থা করব। আমরা সবাইকে চিহ্নিত করে তাদেরকে আইনের সম্মুখে আইন অনুযায়ী তাদের বিচার অবশ্যই হবে। পুলিশের এবং আনসারের 4 জন মারা গিয়েছে, এটা আমরা সুনিশ্চিত। আমাদের পুলিশ ফায়ার ওপেন করার পরে কয়জন ইন্তেকাল করছে আমাদের জানা এই মুহূর্তে আমরা হিসাব দিতে পারবো না। কাজেই মামলা কয়টা হবে, কখন হবে, কিভাবে হবে সেগুলি আমরা বলতে পারছি না। আমি বলি প্রতি ঘন্টায় মামলা হচ্ছে। এদিকে সর্বশেষ আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠকে বসেন স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী, শিক্ষামন্ত্রী ও তথ্য প্রতিমন্ত্রী। যোগ দেন পুলিশ প্রধান সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারাও। শিক্ষামন্ত্রী বলেন, উস্কানি দিয়ে শিক্ষার্থীদের আন্দোলনকে সহিংসতায় রূপ দেওয়ার পেছনে কারা আছে তা খতিয়ে দেখা হচ্ছে। এখনই শিক্ষা প্রতিষ্ঠান না খোলার সিদ্ধান্ত জানান তিনি। আর ঘোষণা দিয়ে আরও পরিস্থিতি অস্থিতিশীল করাটা কখনোই কাম্য নয়। আরেকটি বিষয় হচ্ছে, শিক্ষা প্রতিষ্ঠান বলতে তো শুধুমাত্র বিশ্ববিদ্যালয় বা কলেজ নয়, আমাদের তো বিদ্যালয়গুলোকে নিয়েও কাজ করতে হয়। তো সেটা পরিস্থিতি এখনও আমরা পর্যবেক্ষণ করছি। আরেকটি বিষয় হচ্ছে, আমাদের তো উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলমান। এখন আমাদের প্রথম যেটা অগ্রাধিকার সেটা হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষার যে প্রক্রিয়াটা, সেটাকে যাতে করে আমরা চাই যে সেটা পুনরায় আবার যাতে করে শুরু করা যেতে পারে। সহিংসতার মামলাগুলো দ্রুত বিচার ট্রাইব্যুনালে যাবে কিনা তা যাচাইয়ের কথাও জানান মন্ত্রীরা। ফারজানা শোভা, 21 টেলিভিশন, ঢাকা। ইউরোপীয় ক্রেতারা সবচেয়ে বেশি কার্যাদেশ দেন জুলাই মাসে, কিন্তু গেল 1 সপ্তাহ দেশে আমদানি রপ্তানি স্থবির থাকায় কিছুটা চাপ তৈরি হয়েছে পোশাক খাতে। ইন্টারনেট চালু ও কারখানা খোলার পর বিদেশি ক্রেতা প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ শুরু করেছেন রপ্তানিকারকরা। ঘুরে দাঁড়াতে সরকারের কাছে প্রয়োজনীয় নীতি সহায়তা চান উদ্যোক্তারা। তৌহিদুর রহমানের রিপোর্ট। কোটা বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে দেশজুড়ে নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি হয়। প্রায় পুরো সপ্তাহে স্থবির ছিল দেশের ব্যবসা বাণিজ্য সহ সার্বিক অর্থনৈতিক কর্মকাণ্ড। নিরাপত্তা শঙ্কায় 85% রপ্তানি আয় অর্জনকারী তৈরি পোশাক শিল্প বন্ধ রাখতে হয়। বন্দর থেকে কাঁচামাল খালাস ও কারখানা থেকে উৎপাদিত পণ্য বন্দরে নেওয়া বাধাগ্রস্ত হয়। বাড়তি চাপে পড়েছেন পোশাক খাতের উদ্যোক্তারা। তারা বলছেন, জুলাই মাসেই ইউরোপ থেকে বেশি রপ্তানি আদেশ আসে। ইন্টারনেট সেবা ও কারখানা চালু হয়, ক্রেতাদের সাথে যোগাযোগ বাড়াবেন তারা। একই সাথে কারখানার সক্ষমতার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিতের উপর জোর দিচ্ছেন তারা। যে মালটা এই সপ্তাহে রিলিজ হয়ে ফ্যাক্টরিতে চলে আসার কথা ছিল, এই মালটা যখন আরও 2 সপ্তাহ 3 সপ্তাহ পরে আসবে, আমার সবচেয়ে হাইয়েস্ট প্রোডাকশান মান্থ এটা। এই মান্থে যখন আমি প্রোডাকশান করতে পারবো না, এই মাল কিন্তু কাস্টমার বলবে যে বানাই তুমি রেখে দাও, আমি 1 বছর পরে নিব, বিকজ বাই দ্য টাইম সিজন উইল কজ। আমাদের যত কুইক আমরা এই ইকোনমিতে সার্কুলেশন করতে পারবো, তত কুইক ইকোনমি রিকভার করবে। উদ্যোক্তারা বলছেন, পোশাক খাত ও সার্বিক রপ্তানি বাণিজ্যে গতিশীলতা আনতে সরকারের নীতি সহায়তা জরুরি। রপ্তানিতে প্রণোদনা বাড়ানোর কথাও বলছেন তারা। আমাদের বক্তব্য হচ্ছে যে যদি কারফিউ থাকেও
তাহলে গার্মেন্টস রিলেটেড যে কোনো পণ্য আসা যাওয়ার ক্ষেত্রে এবং গার্মেন্টসের শ্রমিক বা যে কোনো স্টাফ আসা যাওয়ার ক্ষেত্রে তাদের ব্যাপারটা যেন শিথিল করা হয়। ক্রেতাদের কাছে যাতে ভুল বার্তা না যায় সেক্ষেত্রে বিদেশে বাংলাদেশি মিশনগুলোকে আরও সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন অর্থনীতিবিদরা। ওয়ার্ল্ডের মধ্যে সেকেন্ড লার্জেস্ট ইন গার্মেন্টস এক্সপোর্ট, সেখানে যদি আপনার এখন আমাদের সাপ্লাই চেইনে যদি প্রবলেম হয় তাহলে ওইটা কিন্তু একটা উদাহরণ হিসেবে দাঁড়াবে। ব্যবসায়ীরা তাদের যে সমস্ত দাবি দেওয়া নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে যে আলাপগুলো হয়েছে এগুলোকে যদ্দূর সম্ভব সরকারের বিভিন্ন ডিপার্টমেন্ট এটাকে যাতে অ্যাড্রেস করে। ইতিমধ্যেই বন্দরের কার্যক্রম পুরোদমে শুরু হয়েছে। জাহাজ থেকে কাঁচামাল খালাস এবং রপ্তানি পণ্য জাহাজীকরণও চলছে জোরে সোরে। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। ব্যাংক, বিমা, আর্থিক প্রতিষ্ঠানগুলোতে আর্থিক লেনদেন সচলে স্বস্তিতে গ্রাহকরা। টাকা জমা উত্তোলনের পাশাপাশি এলসিও খুলেন ব্যবসায়ীরা। এদিকে স্বল্প সময়ের লেনদেনেও দরপতন হয় পুঁজিবাজারে। মেহেদী হাসানের রিপোর্ট। সবশেষ গত 18 জুলাই হয়েছিল ব্যাংকের লেনদেন। এরপর কোটা আন্দোলনকে ঘিরে দুষ্কৃতিকারীরা সহিংসতা করলে সাধারণ ছুটির আওতায় গত রোববার থেকে মঙ্গলবার পর্যন্ত বন্ধ রাখা হয় ব্যাংক। এমন লম্বা বিরতির জন্য প্রস্তুত ছিল না কেউই। টাকা জমা উত্তোলন করতে পারেননি গ্রাহকরা। তবে স্বাভাবিক পরিস্থিতি ফিরে আসায় বুধবার স্বল্প পরিসরে চালু হয়েছে ব্যাংকিং কার্যক্রম। স্বস্তি ফিরেছে মানুষের মাঝে। বাইরে কোনো সমস্যা এখন পর্যন্ত ফেস করি নাই, তো সব মিলে এখন কমফোর্টেবল আছে। ব্যাংকে যখন ফার্স্ট আওয়ারে আসলাম তখন দেখলাম আমাদের সার্ভারের প্রবলেম হচ্ছে, তো সেক্ষেত্রে কিছুদিন একটু বিড়ম্বনায় পড়তে হয়েছে। তো 1 আওয়ার পর আবার দেখলাম সার্ভার আসছে, তখন আর কি আমি টাকা উইথড্র করতে পেরেছি। ব্যাংক বন্ধ থাকায় আমদানি রপ্তানির কার্যক্রমও আটকে ছিল। ব্যাংক লেনদেন চালুর পর ঋণপত্র বা এলসি খোলা ও নিষ্পত্তি শুরু হয়েছে। আজকে ব্যাংকে আসছি, দেখি সাদা কিছু এলসি আমাদেরকে অথরাইজ করে দিয়েছে, আবার কিছু নিয়ে আসছি। চিটাগাং মাল পরে আছে, স্কিপ করতে পারি না, আজকে স্কিপ করার জন্য আসছি। 1 সপ্তাহ পর্যন্ত মাল ওখানে পরে আছে। এই সহিংসতা আমাদের অনেক ক্ষতি হইতেছে। এদিকে ব্যাংকের পাশাপাশি পুঁজিবাজারেও লেনদেন শুরু হয়েছে। তবে বুধবারও কমেছে বেশিরভাগ প্রতিষ্ঠানের দর। আসলে দেশের সার্বিক অবস্থা তো ভালো না থাকার প্রভাবটা মার্কেটের উপর সবসময় এর আগে পড়ছে, এখনো দেখা যাচ্ছে। আজকে তো সব প্যানিকড, মানুষের টাকা পয়সা নেই হাতে, মানুষ তো শেয়ার আসলে যে পারতেছে বিক্রি করতেছে। তবে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা বলছেন পুঁজিবাজারের লেনদেন চিত্র গত বেশ কিছুদিন ধরেই নেতিবাচক ছিল। শিগগিরই পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশা করছেন তারা। আমাদের সেকেন্ডারি মার্কেটটা আসলে কি যে এটার পিছনে কিন্তু আসলে এটা অন্তত একটা আমরা সবাই জানি এটা সেন্সিটিভ মার্কেট, এবং এখানে বিভিন্ন যে কোনো ঘটনার দ্বারা এটা প্রভাবিত হয়। এটারই একটা আজকে আপনারা দেখতে পাচ্ছেন। তো আমি আশা করব যে এটা অচিরেই সবকিছু স্বাভাবিক হয়ে আসবে। বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট লেনদেন হয়েছে 159 কোটি টাকা, আর সাধারণ সূচক কমেছে 95 পয়েন্ট। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা। মা মাতৃভূমির রাজনীতির সংস্কৃতিকেই মুখ্য জ্ঞান করতেন বেবি মওদুদ। নির্যাতিত জনমানুষকে দিশা দেখিয়েছেন প্রগতিশীল রাজনীতিক এই কাণ্ডারি, যার কেন্দ্র ছিল কেবলই মানুষ। সাহিত্যিক, সাংবাদিক ও রাজনীতিক বেবি মওদুদের 10ম প্রয়াণ দিবসে তাকে স্মরণ করছেন আদিত্য মামুন। বাঙালির মুক্তি সংগ্রামের সময় থেকেই বেবি মওদুদের মননশীল রাজনীতির উন্মেষ। সংগঠক হিসাবে ভূমিকা রেখেছেন বাংলাদেশের প্রায় সকল রাজনৈতিক সাংস্কৃতিক আন্দোলন সংগ্রামে। পেশায় সাংবাদিক, আর মন মননে বেবি মওদুদ ছিলেন বঞ্চিত মানুষের ভরসাস্থল। দেশভাগের পর জন্ম নেয়া মানব ঘনিষ্ঠ স্বাধীনচেতা মানবিক ব্যক্তিত্ব বেবি মওদুদ, যার লেখনী, নেতৃত্ব আর প্রজ্ঞা বাতিঘর হয়ে আছে আজও। প্রতিটা কাজে যদি নূর হোসেনের কথা বলেন, যে আমি তখন প্রচণ্ড বিপদে পড়েছিলাম, যে স্বৈরাচার বিরোধী যে আন্দোলন হচ্ছিল, যে নূর হোসেনের ভূমিকা আপনারা জানেন, যে গণতন্ত্র মুক্তি পাক, সেই ছবিটি তোলার পরে আমাকে বাড়ি ছাড়তে হয়েছিল, ঘর ছাড়তে হয়েছিল। আমি খুবই আতঙ্কিত হয়ে গেছিলাম। সেই সময় স্বৈরাচার সরকার আমাকে ধরার চেষ্টা করছিল, কিন্তু বেবি আপা আমার পাশে ছিলেন প্রতিটা ক্ষেত্রে। এবং আমি যদি এখনকার মাননীয় প্রধানমন্ত্রীর কথা বলি, যে ওনার সাথে যে আমি কাজ করেছি, যদি বেবি আপার মতো মানুষ যদি আমার মাঝখানে না থাকতো, হয়তো আমি কাজগুলো করতে পারতাম না। অনাড়ম্বর যাপন, সত্য বচন তাকে ক্রমেই গুরুত্বপূর্ণ করে তোলে। ক্ষমতা বৃত্তের কেন্দ্রে থেকেও লোভ আর স্বার্থের ঊর্ধ্বে বিচরণ করতেন বিরল প্রজ এই নারী নেত্রী। অনেক
অনেকেই বলে যে বড়াপা যে অবস্থায় ছিল তাতে বড়াপা অনেক কিছু করতে পারত। যেমন আমি জানতাম বড়াপাকে ডাইরেক্টলি মহিলা মন্ত্রণালয়ে মিনিস্টার করার জন্য প্রপোজাল ছিল। বড়াপাকে তো আমরা চিনি, উনি কিছুতেই নেবেন না, নেনও নাই। ইনফ্যাক্ট এমপি হওয়াও উনি প্রথমে রাজি হন নাই। ওনাকে বোঝাতে পেয়ে বেশ কষ্ট হয়েছিল এবং অন্য বেশ কয়েকজন মিলে চেষ্টায় বোধহয় বড়াপা লাস্ট মুভমেন্টে প্রথমবার এমপি হয়েছে, কিন্তু সেটা তো বড়াপার আপত্তি ছিল। স্বাধীনতা পরবর্তী সময়ে স্বৈরাচার বিরোধী আন্দোলন আর ৭১-এর ঘাতক দালালদের বিরুদ্ধেও ছিলেন সোচ্চার। স্বাধীন বাংলাদেশে যখনই গণতন্ত্র অবরুদ্ধ হয়েছে বা গণতন্ত্রের কণ্ঠরোধ করা হয়েছে, তখনই আমরা দেখেছি, আমরাও যেমন রাস্তায় নেমেছি, আমাদের সাথে সাথে বেরিয়েও খুব সক্রিয় হবে। ২০০৭ সালের সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলেও তিনি ছিলেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার বিশ্বস্ত ছায়াসঙ্গী। পরবর্তীতে সংসদ সদস্য হয়েও মানুষের কণ্ঠস্বর হিসেবেই বিবেচিত ছিলেন। বিরোধী দলীয় নেত্রীর এই ন্যাক্কারজনক যে ষড়যন্ত্র, সেটা আর ধোপে টিকবে না। তার কর্মের মাধ্যমেই তিনি উত্তর প্রজন্মের মধ্যে আলোকবর্তিকা হয়ে থাকবেন, এমনই মত সবার। আদিত্য মামুন, ২১শে টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি, ফিরে এসে যা থাকছে। ভাঙচুর, আগুন, সন্ত্রাসী, নারায়ণগঞ্জে ৫০০ কোটি টাকার ক্ষতি, রংপুরে থানার সরকারি অফিস সহ নানা স্থাপনায় পোড়া চিহ্ন। আবার আমন্ত্রণ সকাল ৯টার ২১ সংবাদে। জনপ্রিয় ব্যান্ড তারকা শাফিন আহমেদ যুক্তরাষ্ট্রের এক হাসপাতালে মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি ভার্জিনিয়ায় হাসপাতালে ২ দিন লাইফ সাপোর্টে থাকার পর বাংলাদেশ সময় আজ সকাল ৬টা ৫০ দিকে মারা যান। দেশের শীর্ষ ব্যান্ড মাইলসের প্রতিষ্ঠাতা শাফিন আহমেদ। এই ব্যান্ডের ৯০% গানই শাফিন আহমেদের গাওয়া। গান গাওয়ার পাশাপাশি ব্যান্ডটির বেস গিটারও বাজাতেন তিনি। শাফিনের জন্ম ১৯৬১ সালের ১৪ ফেব্রুয়ারি। মা কিংবদন্তি কণ্ঠশিল্পী ফিরোজা বেগম এবং বাবা সঙ্গীতজ্ঞ কমল দাশগুপ্ত। তার মৃত্যুতে সঙ্গীতাঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। কোটা সংস্কারের আন্দোলনে তাণ্ডবকারীদের ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগে নারায়ণগঞ্জের পোশাক কারখানা সহ বিভিন্ন সরকারি বেসরকারি অফিসে ক্ষতি হয়েছে প্রায় ৫০০ কোটি টাকার সম্পদ। অন্যদিকে রংপুরে ভাঙচুর ও আগুন দেয়া হয় আওয়ামী লীগ অফিস, থানা সহ বিভিন্ন স্থাপনায়। নারায়ণগঞ্জ ও রংপুর প্রতিনিধির তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। সম্প্রতি কোটা সংস্কার আন্দোলনের নামে নারায়ণগঞ্জে শহরময় ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ চালিয়েছে দুর্বৃত্তরা। ছত্রভঙ্গ করতে পুলিশের সাথে হয় ব্যাপক সংঘর্ষ। ঝালকুড়ি এলাকায় তৃষ্ণার্ত শিল্প পুলিশকে পানি পান করানোয় এসবি পোশাক কারখানায় ভাঙচুর, লুটপাট ও আগুন দেয় দুর্বৃত্তরা। পোশাক কারখানার মালিকের দাবি, প্রায় ১০০ কোটি টাকার সম্পদের ক্ষতি হয়েছে তার। ১২০-২৫ কোটি টাকার মতো, কিন্তু আমরা এখন দেখতেছি কি যে এটা এখনো তো আমাদের ফাইনাল হিসাবটা আসে না। আমরা যেই জায়গায় ধরতেছি ওই জায়গায় ড্যামেজ পাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী উপযুক্ত বিচারটা করুক, ওনারা পারবে এটার কারা এটা ক্ষতি করছে। এটার অনেক ভিডিও ফুটেজ আছে, অনেক রাস্তাঘাটের অনেক কিছু আছে রেকর্ডিং করা, যাতে উনি এটার বিচারটা করে, এর পরবর্তীতে যাতে আর আমাদের কোনো ক্ষতি না হয়। শ্রমিকরা বলছেন এখনো আতঙ্ক নিয়ে কাজ করছেন তারা। অনেক কষ্ট করে এখানে কাজ করতেছি, অনেক আতঙ্কের মাঝখানে। এখানে যারা লুটপাট করছে তাদের শাস্তি হোক। আতঙ্কে তো কিছু কিছু লোকজন আসতে পারতেছে না ভয়ে। মালিকের এমন একটা ক্ষতি হয়েছে, তাতে আমাদের অনেক কষ্ট লাগে। গত কয়েকদিনে জেলার ১০টির বেশি সরকারি ও অর্ধশতাধিক বেসরকারি প্রতিষ্ঠানে ধ্বংসযজ্ঞ চালায় দুষ্কৃতিকারীরা। সংশ্লিষ্টরা বলছে নারায়ণগঞ্জে প্রায় ৫০০ কোটি টাকার ক্ষতি হয়েছে। পুলিশ সুপার জানান, সহিংসতার ঘটনায় ৯টি মামলা হয়েছে, গ্রেপ্তার করা হয়েছে ৩০৯ জনকে। এদিকে রংপুরেও ঘটে সহিংসতার ঘটনা। বেতপট্টি এলাকায় মহানগর আওয়ামী লীগ অফিসে হামলা চালিয়ে আসবাবপত্র ভাঙচুর ও লুটপাট করে আগুন ধরিয়ে দেয়া হয়। জেলা আওয়ামী লীগ কার্যালয় ও রংপুর মেট্রোপলিটন তাজহাট থানায় হামলা চালিয়ে আগুন দেয় দুষ্কৃতিকারীরা। পুলিশ কমিশনার বলছেন, পূর্ব পরিকল্পিতভাবেই এসব তাণ্ডব চালানো হয়। পরিকল্পিতভাবে দুষ্কৃতিকারীরা, জামাত, বিএনপির সংঘবদ্ধ সন্ত্রাসীরা বিভিন্ন পুলিশি স্থাপনা সহ বিভিন্ন সরকারি দপ্তরে
ব্যাপক ধ্বংসযজ্ঞ অগ্নিসন্ত্রাস নাশকতা চালিয়েছে। বিভিন্ন মাধ্যমে পাওয়া ভিডিও অডিও পরীক্ষা করে 500 জনকে চিহ্নিত করা হয়েছে। মামলা হয়েছে 8টি, গ্রেপ্তার হয়েছে 75 জন। রত্না জামান, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। শেষ করছি সকাল 9টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি, ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। অসত্য তথ্য প্রতিরোধের তাগিদ প্রধানমন্ত্রীর, গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান। পুরোপুরি স্বস্তি না ফেরা পর্যন্ত চলবে কারফিউ, এখনই খুলছে না শিক্ষা প্রতিষ্ঠান। এবং স্থবিরতা কাটিয়ে ঘুরে দাঁড়াচ্ছে পোশাক কারখানা, সর্বোচ্চ সক্ষমতা ব্যবহারের আশাবাদ। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন ekusherstv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরের সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।